হ্যালো স্টুডেন্টস, সংবিধানের লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ধাপে ধাপে ইংরেজদের আইনের মাধ্যমে, ইংরেজদের চেঞ্জেস এর মাধ্যমে আমরা ধীরে ধীরে ভারতের সংবিধানের বেশ কিছুটা স্ট্রাকচার সম্পর্কে অবগত হয়েছি এবং জানতে পেরেছি। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে গণপরিষদ কী জিনিস, গণপরিষদ কিভাবে গঠন করা হচ্ছে, কি স্টেপ বাই স্টেপ গণপরিষদের বিভিন্ন কমিটি গঠন হচ্ছে এবং তার সাথে সাথে এর উপরে যত এমসিকিউ হয়, মোটামুটি 5-6খানা এমসিকিউ আমরা প্র্যাকটিস করে দেখবো যে আমাদের পড়াটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। লাস্ট ক্লাসে আমরা যখন দেখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশদের বানানো লাস্ট অ্যাক্ট ছিল হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1935 বা 1935-এর ভারত শাসন আইন। এই আইনের অনেক আগে থেকেই কিন্তু ভারতবর্ষে গণপরিষদ গঠনের কথা চলছে। নাও গণপরিষদ জিনিসটা কি? গণপরিষদ দুটো জিনিস নিয়ে গঠিত হচ্ছে, এক হচ্ছে পরিষদ, আরেক হচ্ছে গণ। গণ অর্থাৎ মানুষ বা সাধারণ লোকজন। সাধারণ লোকজনের প্রতিনিধিরা এসে যখন দেশের আইন কানুন ডিসাইড করবে, সেই জন্য যে পরিষদ গঠন করা হবে তাকে বলা হচ্ছে গণপরিষদ। আগে কি হচ্ছিল যে ইংরেজ কিছু কমিটি বা কমিশন নিযুক্ত করছে, সেই কমিটি বা কমিশন তাদের অনুযায়ী যা করা উচিত বা যা করা উচিত না সেই বেসিসে ডিসিশন নিচ্ছিল যে দেশের আইন কীরকম হবে বা কীরকম হবে না। বাট এখন কি বলা হচ্ছে যে গণপরিষদ গঠন করাটা দরকার, যাতে মানুষের প্রতিনিধিরা এসে বলতে পারে যে তাদের কি দাবি দাওয়া আছে বা কীরকমভাবে দেশের আইন কানুন তৈরি হতে পারে। তো এই গণপরিষদ কথাটার ফার্স্ট দাবি যে এনেছিলেন তিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ রায়। 1923 সালে মানবেন্দ্রনাথ রায়, যার অরিজিনাল নাম ছিল হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য, সবার প্রথম তার ভ্যানগার্ড নামক একটা পত্রিকায় এই গণপরিষদ গঠনের যে প্রয়োজনীয়তা সেটার কথা বলেছিলেন। এছাড়াও 1939 সালে গান্ধীজির যে হরিজন নামক পত্রিকা ছিল সেখানেও কিন্তু আমরা গণপরিষদ গঠনের কথা এবং তার মাধ্যমে দেশের আইন কানুন বা সংবিধান বানানোর কথার উল্লেখ পেয়েছি। নেক্সট, যখন 1939 সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলো এবং ধীরে ধীরে ব্রিটিশরা বুঝতে পারলো যে ভারতীয়দের থেকে কোনো মতেই কোনো রকম সাহায্য আমরা পাচ্ছি না, তখন তারা ডিসাইড করলো কি চলো ভারতীয়দের কিছু অফার করে দেখি, ভারতীয়দের বোঝানোর চেষ্টা করে দেখি যাতে ভারতীয়রা আর্মিতে যোগদান করে এবং ইংরেজদেরকে জয়ী হতে সাহায্য করে। তার বেসিসে 1940 সালে, যখন কিন্তু অলরেডি প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তখন নিয়ে আসা হলো আগস্ট অফার। 1940 সালের আগস্ট মাসে তৎকালীন ভাইসরয় লর্ড লিংলিথগো একটি ঘোষণা করেন যেটা আগস্ট প্রস্তাব নামে পরিচিত। ঠিক আছে, এটাতে বলা হয় কি, যদি ভারতবর্ষের নেতারা এবং ভারতবর্ষের জনগণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে হেল্প করে, তাহলে আফটার যুদ্ধ শেষ হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরেই কিন্তু এখানে গণপরিষদ গঠন করা হবে, যেটা কিন্তু আমাদের আগস্ট অফারে বলা হয়। কিন্তু ভারতীয়রা কি হয়, ভারতীয়রা বিশ্বাস করে না, কারণ এর আগেও এরকম ভাওতাবাজি কিন্তু ভারতীয়রা পেয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় বলা হয়েছিল অনেক কিছু দেওয়া হবে, না দেওয়া হবে, তারপরে কিন্তু সব ভারত বিরোধী আইন কানুনই ওরা নিয়ে এসেছিল। তো যখন 1940 সালের আগস্ট অফারেও ভারতীয়রা মানল না, তখন ব্রিটিশরা পাঠালো ক্রিপস মিশনকে। ক্রিপস মিশন স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের অন্তর্গত ভারতে পাঠানো হলো ক্রিপস মিশন। ঠিক আছে, তখনকার প্রধানমন্ত্রী, ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল এটা এই কমিটিটাকে প্রেরণ করেছিলেন যাতে ভারতীয়দের সমর্থন ওরা পেতে পারে যুদ্ধের ক্ষেত্রে। কারণ সবথেকে বড় প্রবলেম হচ্ছে জাপান যে কোনো মুহূর্তে ভারতবর্ষকে অ্যাটাক করবে, এরকম একটা ধারণা এদের মনের মধ্যে চলে এসেছিল, যার কারণে ভারতীয়দের সন্তুষ্ট করতে ক্রিপস মিশন ভারতীয় যে নেতা নেত্রীরা আছে তাদের সাথে কথা বলার ডিসিশন নেয়। কিন্তু এই ক্রিপস মিশনও হয়ে যায় একটা ফেলিয়ার, কারণ ক্রিপস মিশনে পাকিস্তানের কথা উল্লেখ করা হয় না, তো মুসলিম লীগ এটাকে সাপোর্ট করে না। এবং যখন ক্রিপস মিশনে 1942 সালের কথা বলা হচ্ছে, তখন যখন ক্রিপস মিশন বলছে যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে, ডোমিনিয়ন স্ট্যাটাস মানে কি, দেশের যে হেড মানে মাথা সেটা হবে হচ্ছে ব্রিটিশ ক্রাউন। ওকে, ব্রিটিশ ক্রাউন হবে মাথা, কিন্তু নিচের যে সরকারটা থাকবে তার ম্যাক্সিমাম দায়িত্ব থাকবে হচ্ছে ইন্ডিয়ানদের উপর, ম্যাক্সিমাম, টোটালটা নয়। এটাকেই বলে হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস। তো ইন্ডিয়ানরা বলে যে এই ডোমিনিয়ন স্ট্যাটাস আমরা মানছি না। ইভেন গান্ধীজি বলে এটাকে পোস্ট ডেটেড চেক অন আ ক্র্যাশিং ব্যাংক। একটা পোস্ট ডেটেড চেক অর্থাৎ যেই চেকটা পরের একটা ডেটে দেওয়া আছে, কিন্তু একটা ব্যাংকের যে চেকটা দেওয়া আছে সেই ব্যাংকটা হয়তো তার আগেই বন্ধ হয়ে যাবে, মানে এমন এক সময়কার একটা চেক দেওয়া যার আগে হয়তো ব্যাংকটাই বন্ধ হয়ে যাবে। তো এরকম একটা জিনিস গান্ধীজি এটাকে অভিহিত করেছিলেন এই ক্রিপস মিশনকে। তো ক্রিপস মিশনও হয়ে গেল ফেলিয়ার। নেক্সট হচ্ছে তাও কন্টিনিউ কনভিন্স করার চেষ্টা চলছে। ঠিক আছে, এই কনভিন্স করার চেষ্টাতেই আসে হচ্ছে ওয়াভেল প্ল্যান এবং সিমলা কনফারেন্স। কারণ এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই ব্রিটিশরা রিয়েলাইজ করে যে সত্যি কথা বলতে এখান থেকে আর লুট করার মতো ওদের কাছে আর কিছু নেই, ওদের যা লুট করা হয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর, ভারতীয়রা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে ব্রিটিশদের উপরে, তো যে কোনো মুহূর্তে এদের উপর অ্যাটাক করতে পারে। তো সেই কারণে ব্রিটিশরা দেখছে কি এখানে থাকার আর দরকার নেই, যার জন্য দেখো 1943 সালে
লর্ড ওয়াভেল ভাইসরয় হিসেবে নিযুক্ত হন এবং তারপর ক্রিপ্স মিশন যখন ব্যর্থতার পর 1945 সালে আবার বড়লাট লর্ড ওয়াভেল ঘোষণা করেন যে প্রাদেশিক আইনসভাগুলোতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হওয়ার পর সরকার একটা গণপরিষদের আহ্বান করবে। অর্থাৎ এই যে প্রাদেশিক বিভিন্ন প্রদেশে যে আইনসভাগুলো গঠিত হচ্ছে, যেমন ধরো এখনকার দিনে রাজ্য সরকার গঠিত হয়, সেরকমভাবে প্রাদেশিক আইনসভা গঠিত হওয়ার পর তারপরে ওরা এই লোকগুলোকে নিয়েই আর কি আলাপ আলোচনায় বসবে যে কি করা উচিত এবং কি করা উচিত না, এবং কিভাবে ধীরে ধীরে ইন্ডিয়ানদের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। ঠিক আছে, এটাকেই বলা হয় ওয়াভেলের প্ল্যান, এবং এটা যেখানে ডিসকাশন করা হয় সেটা হচ্ছে সিমলা কনফারেন্স। বাট এটাও আলটিমেটলি দেখা যায় এটাও ব্যর্থ হয়, অর্থাৎ ক্রিপ্স মিশনও ব্যর্থ হলো, ওয়াভেল প্ল্যানও ব্যর্থ হলো। লাস্ট আবার একটা চান্স নিল, অ্যাটেম্প্ট নিল কি, এখানে সব কি বলছিল, গণপরিষদ গঠন করা হবে, গণপরিষদ গঠন করা হবে। নেক্সট আসলো হচ্ছে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন ইন 1946। ব্রিটিশ সরকার 3 জন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী, 3 জন ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী মানে হচ্ছে টপ লেভেলের যে মন্ত্রী ব্রিটিশ সরকারের, অর্থাৎ ইংল্যান্ডে টপ লেভেলের 3 জন মন্ত্রীকে পাঠালেন, স্যার প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপ্স এবং A.V. আলেকজান্ডার। এরা 3 জন মিলে আসলেন হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যানের অন্তর্গত হিসাবে। এই ক্যাবিনেট মিশন প্ল্যানের বেসিসেই কিন্তু ভারতবর্ষে গণপরিষদ গঠন করা হলো। অর্থাৎ ভারতবর্ষে যে গণপরিষদ গঠন করা হয়েছিল সেটা হয়েছিল কিসের মাধ্যমে, ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তার মানে ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার আগেই কিন্তু আমাদের গণপরিষদ গঠন করা হয়ে গেছিল। ঠিক আছে, এরপরে লাস্ট আইন বলেছিলাম ব্রিটিশদের পাশ করা হচ্ছে ভারতের স্বাধীনতা আইন 1947। 1947 সালের জুন মাসে মাউন্টব্যাটেন ঘোষণা করেন যে এই আইনটি প্রণয়ন করা হবে অগস্ট মাসে। জুলাই মাসে হচ্ছে কমপ্লিট ডিসিশন নেওয়া হয় এবং বলা হয় যে ভারত এবং পাকিস্তান নামে 2টি পৃথক দেশ তৈরি করা হবে। কবে দেখো, 14ই জুলাই এই ডিসিশন দিচ্ছে, আর হবে কবে, 15ই আগস্ট। মাত্র 1 মাস। এই 1 মাসের মধ্যে দুটো দেশকে ভাগ করা হবে, দুটো দেশকে ভাগ করে একটা ভারত এবং পাকিস্তান তৈরি করা হবে। তার মধ্যে কি হবে, যে দুটো আলাদা আলাদা, তার মানে এই যে গণপরিষদ গঠন হবে দুটো আলাদা আলাদা গণপরিষদ এক হিসেবেই তৈরি হয়েছিল, পরে গিয়ে আলাদা হয়ে যাবে দুটো গণপরিষদ। অর্থাৎ মুসলিম লীগের পার্টি যারা পড়ছে তারা আলাদা হয়ে অন্য সাইডে চলে যাবে। তো গণপরিষদ দুটো ভাগ হয়ে যাবে, এবং যতদিন পর্যন্ত না তারা নিজেদের সংবিধান তৈরি করছে ততদিন পর্যন্ত ভারত এবং পাকিস্তান ডোমিনিয়ন হিসেবে থাকবে, অর্থাৎ ব্রিটেনের ডোমিনিয়ন হিসেবে থাকবে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রাই দায়িত্ব থাকবে, কিছু কিছু ক্ষেত্রে ব্রিটিশরা তখনও পর্যন্ত দায়িত্বে থাকবে। ওকে, এই অবধি আশা করি আমরা বুঝতে পারলাম। নেক্সট, এবার 1946 সালের সেপ্টেম্বর থেকে 1947 সালের আগস্ট, মানে যতদিন পর্যন্ত না আমরা ডোমিনিয়ন স্টেটাস হিসেবে স্বাধীনতা পাচ্ছি ততদিনের জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হবে। অর্থাৎ 1946 সালের 24শে আগস্ট বড়লাটের শাসন পরিষদ পরিত্যাগ করে বড়লাট ওয়াভেলের প্রস্তাব অনুসারে ভারত অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া আরম্ভ করবে। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে নেতা মন্ত্রীরা আছে তারা মিলে ডিসাইড করবে যে অন্তর্বর্তীকালীন ভারতীয়রাই মেইনলি থাকবে, এরকম একটা সরকার গঠন করা হবে। যে বড়লাট বা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া সে কিন্তু থাকবে, বড়লাটের পদটা কিন্তু থাকবে, কিন্তু নিচের যে মন্ত্রিসভাটা হবে সেটা পুরোপুরি হবে কি ভারতীয়দের নিয়ে। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাবো জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আসফ আলী, চক্রবর্তী রাজা গোপালাচারী, শরৎচন্দ্র বোস, এরকম প্রচুর লোকজন থাকে। ঠিক আছে, এবং 1946 সালের 26শে অক্টোবর মুসলিম লীগও এই অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করে, যেখানে ছিল হচ্ছে লিয়াকত আলী খাঁ, I.Y. চন্দ্রচূড়, আব্দুর রব নিস্তার, গফরর আলী অ্যান্ড যোগেন্দ্রনাথ মণ্ডল। এই যোগেন্দ্রনাথ মণ্ডলের ব্যাপারটাও খুব অদ্ভুত। যোগেন্দ্রনাথ মণ্ডল স্বাধীনতার পরে উনি পাকিস্তানে গেছিলেন এবং তার 1-1.5 বছরের মাথায় উনি আবার ব্যাক করে ইন্ডিয়া চলে এসেছিলেন। উনি বলেছিলেন যে যেই ধারণা নিয়ে উনি পাকিস্তানের সাথে অন্তর্ভুক্ত হতে গেছিলেন সেই ধারণার কিন্তু সম্পূর্ণ বিপরীত কাজ পাকিস্তানে করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট 3rd জুন প্ল্যান, যার বেসিসে ভারত সরকার স্বাধীন হলো, অর্থাৎ ভারতের একটা সরকার তৈরি হবে এটা বলা হলো এবং ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। এখানে কি বলা হয় দেখো, এই 3 জুন প্ল্যানে, যেটাকে আমরা মাউন্টব্যাটেন প্ল্যানও বলে থাকি। মাউন্টব্যাটেন প্ল্যানও কাকে বলা হয়, এই 3 জুন প্ল্যানকেই বলা হয় মাউন্টব্যাটেন প্ল্যান। বলা হয় ব্রিটিশ সরকার ভারত বিভাগ করবে, ভারতকে 2 ভাগে ভাগ করে দেবে। পরবর্তী সরকার ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করবে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স নয়, কারণ সংবিধান তৈরি হয়নি কোনো দেশেরই। ভারতের ব্রিটিশ কমনওয়েলথ থেকে পৃথক থাকার অধিকার থাকবে। ঠিক আছে, নেক্সট, পরবর্তীকালে 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইনে 3 জুনের প্ল্যানের উল্লিখিত প্রস্তাবগুলোরই বাস্তব রূপায়ণ দেখা যায়। অর্থাৎ যখন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা পাচ্ছে। তো প্রথম যখন আমাদের গণপরিষদ তৈরি হচ্ছে, কবে তৈরি হচ্ছে, 1946 সালে। 1946 সালে কিসের বেসিসে, ক্যাবিনেট মিশন প্ল্যানের বেসিসে আমাদের এই গণপরিষদ গঠন করা হচ্ছে।
মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। এর মধ্যে বিভিন্ন প্রদেশগুলোর আইনসভা থেকে, বললাম না বিভিন্ন, ধরো পাঞ্জাব একটা প্রদেশ, বেঙ্গল একটা প্রদেশ, ঠিক আছে, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স একটা প্রদেশ, এরকম আলাদা আলাদা প্রদেশ থেকে টোটাল 292 জন নির্বাচিত হয়ে থাকবে। এবং গণপরিষদের এই সদস্যগণকে সাম্প্রদায়িকতার ভিত্তিতে, অর্থাৎ হিন্দু, মুসলিম, শিখ এই ভিত্তিতে ভাগ করা হবে। এবং সদস্যদের মধ্যে বাকি 4 জন চিফ কমিশনার শাসিত প্রদেশগুলি থেকে, চিফ কমিশনার শাসিত প্রদেশ মানে বলা হচ্ছে কোনো অফিসার লেভেলের, যেরকম এখন ধরো ইউনিয়ন টেরিটরি হয় সেরকম টাইপের। আর লাস্ট হচ্ছে 93 জন থাকবে বিভিন্ন দেশীয় রাজ্যগুলো থেকে। দেখো বিভিন্ন জায়গায় এরকম ছিল যেখানে কিন্তু ব্রিটিশরা ডাইরেক্টলি অংশগ্রহণ করতো না শাসন কার্যে, ওখানে নবাব বা রাজা ছিল, সেই নবাব বা রাজাই শাসন কার্য পরিচালনা করতো এবং বার্ষিক একটা টাকা তারা ব্রিটিশ সরকারের হাতে তুলে দিত। ওকে, তো এর বেসিসে আমাদের 389 জন, এর মধ্যে কিন্তু মুসলিম লীগের মেম্বাররাও ছিল, ঠিক আছে, নিয়ে আমাদের গণপরিষদ তৈরি হলো। এবং 1946 সালের 9 ডিসেম্বর প্রথম দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এবং সেই সময় ডক্টর সচ্চিদানন্দ সিনহা ছিলেন হচ্ছে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ লোক, সবচেয়ে বয়স্ক লোক। তো যেহেতু অধ্যক্ষ নির্বাচন করা হয়নি, তাই সচ্চিদানন্দ সিনহাকে সবচেয়ে বয়স্ক লোক হিসেবে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। ঠিক আছে, দুটো জিনিস মাথায় রাখবে, যদি বলা হয় গণপরিষদের প্রথম সভাপতি তাহলে কিন্তু হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, সভাপতিকে যে পুরো জিনিসটা পরিচালনা করবে। ঠিক আছে, প্রথম সভাপতি যদি বলা হয় সে হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, কিন্তু প্রথম স্থায়ী সভাপতি যদি বলা হয় সেটা হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, গণপরিষদে মহিলারাও ছিল, মোটামুটি 15 জন মতন মহিলা মেম্বার গণপরিষদে ছিল। এই গণপরিষদের পরবর্তী অধিবেশনে অর্থাৎ 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু একটা প্রস্তাব কেন বললাম, কারণ জওহরলাল নেহরু বললেই সেটা তো আর গ্রহণ হয়ে যাবে না, তো প্রস্তাব আনে যে আমাদের যে দেশের সংবিধানটা সেটা কীরকম হওয়া উচিত বা তার অবজেক্টিভ কি হওয়া উচিত বা তার উদ্দেশ্য কি হওয়া উচিত, সংবিধান আমরা কি কি দিতে চাই, কি কি করতে চাই, এটা তো ফার্স্টে বলা হবে। তারপরে তার সংবিধানের খসড়া তৈরি করা হবে, সেই খসড়ার প্রত্যেকটা পার্ট নিয়ে, প্রত্যেকটা আর্টিকেল নিয়ে সবাই মিলে আলোচনা করবে, করে তারপর আমাদের সংবিধানটাকে ফাইনাল করা হবে। তো ফার্স্টে আমরা দেখবো যে কি করতে চাই আমাদের দেশটাকে, আমরা কীরকম আমাদের দেশের সংবিধান চাই, সেটাকেই বলা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন। এই অবজেক্টিভ রেজলিউশন দিলেন কে? জওহরলাল নেহরু। 22শে জানুয়ারি গিয়ে এর দ্বিতীয় অধিবেশনে এটা কিন্তু গ্রহণ করা হয়। এই অবজেক্টিভ রেজলিউশনটাকেই আমরা গ্রহণ করেই, এই অবজেক্টিভ রেজলিউশনটাকে আমরা গ্রহণ করে কি করি, আমাদের সংবিধান তৈরি করার কাজটা স্টার্ট করি, খসড়া বা ড্রাফট তৈরি করার কাজ আমরা স্টার্ট করে দিই। যখন আমাদের পুরো সংবিধান তৈরি হয়ে যায়, পুরো সংবিধানের প্রত্যেকটা আর্টিকেল নিয়ে আলাপ আলোচনা হয়ে যায়, পুরো সংবিধানটা অ্যাপ্রুভড হয়ে যায়, তখন এই অবজেক্টিভ রেজলিউশনের কথাগুলোকেই আমরা বিভিন্ন রকমভাবে চেঞ্জ করে দিয়ে দিলাম প্রিয়াম্বেল বা সংবিধানের প্রস্তাবনা হিসেবে। সংবিধানের প্রস্তাবনা হিসেবে এই প্রিয়াম্বেলকে আমরা তুলে বসিয়ে দিলাম একদম সংবিধানের ফার্স্টে। তো নেক্সট দিন আমরা এই প্রিয়াম্বেল নিয়ে আলোচনা করব, তার আগে আমরা এই গণপরিষদ সম্পর্কে আরেকটু ডিটেলসে জেনে নিই। ঠিক আছে, 4টি মূল নীতির ভিত্তিতে আমাদের এই গণপরিষদ গঠন হয়েছিল। 1 নম্বর দেখে নিই, ব্রিটিশ শাসিত প্রদেশ, ব্রিটিশ যে জায়গাগুলো ডাইরেক্টলি শাসন করত, এবং দেশীয় রাজ্যগুলি তাদের জনসংখ্যার আনুপাতিক হারে গণপরিষদে আসন পাবে, অর্থাৎ সেই জায়গার যে জনসংখ্যা তার বেসিসে একটা করে আসন পাবে। কীরকম বেসিসে? প্রতি 10 লক্ষ জন পিছু একটা করে আসন সবাই পাবে। ওকে, নেক্সট, গণপরিষদের মোট আসন সংখ্যা হবে বিভিন্ন ভাগে ভাগ করা হবে, অর্থাৎ বেসিক্যালি যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে হিন্দু, একটা হচ্ছে মুসলিম, একটা হচ্ছে শিখ, এরা 3 জন সমান অধিকার পাবে। ঠিক আছে, হিন্দু, মুসলিম এবং শিখ। ঠিক আছে, হিন্দুর মধ্যে কিন্তু বাদবাকি মুসলিম বা শিখ বাদ দিয়ে বাদবাকি যারা আছে তাদের সবাইকে হিন্দু হিসেবে ধরা হবে। নেক্সট, প্রাদেশিক আইনসভার প্রতিটি সম্প্রদায়ের সদস্যগণ একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক ভোটাধিকারের ভিত্তিতে নিজ সম্প্রদায়ের প্রতিনিধি নির্বাচন করবেন। পুরোপুরি ধর্মের ভিত্তিতে এই যে প্রতিনিধি নির্বাচন হচ্ছে বা সদস্য নির্বাচন করা হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, দেশীয় রাজ্যগুলো থেকে ম্যাক্সিমাম টোটাল 93 জন মেম্বার আমরা পাচ্ছি। ঠিক আছে, এই যে 93 জন মেম্বার আমরা পাচ্ছি এবং প্লাস যে ব্রিটিশ শাসিত যে প্রদেশগুলো পাচ্ছি সেখান থেকেও আমরা পাচ্ছি প্রায় 296-97 জন মেম্বার। এই টোটাল নিয়ে হচ্ছে আমাদের গণপরিষদের টোটাল সদস্য সংখ্যা গঠিত হচ্ছে। আরও একটা জিনিস আমরা দেখি যে 26শে জানুয়ারি যে ডেটটা আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি, সেই প্রজাতন্ত্র দিবসের সিগনিফিকেন্স কি, কেন এটা পালন হয়ে থাকে? কারণ 1930 সালের 26শে জানুয়ারি আমাদের দেশের
যে নেতৃবৃন্দ তারা ডিসাইড করে এবার থেকে আমরা আর ডোমিনিয়ন স্ট্যাটাস ব্রিটিশ সরকারের কাছে চাইবো না, এবার থেকে আমরা চাইবো হচ্ছে পূর্ণ স্বাধীনতা বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। যেহেতু এই ডেটে আমরা পতাকা উত্তোলন করে বলেছিলাম যে আমরা স্বাধীনতা চাই এবং এটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে মেনে নিয়েছিলাম সেই সময়, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 15ই আগস্ট হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। তাই জন্য সংবিধানটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যখন আমাদের 1949 সালের নভেম্বরেই আমাদের সংবিধান তৈরি হয়ে গেল, কিন্তু 1950 সালের 26শে জানুয়ারি গিয়ে আমরা সংবিধানটাকে অ্যাপ্লাই করলাম যাতে এই 26শে জানুয়ারি যে ডেটটা আছে সেই ডেটটা আমাদের মাথায় গেঁথে থাকে এবং এটাকেই আমরা ধরে নিলাম আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে। ঠিক আছে, এই জন্য আমরা এই 26শে জানুয়ারি ডেটটাকে পালন করে থাকি। ওকে, তো তোমরা যারা ডিটেলসে সবকটা সাবজেক্ট জিকে বলো, ম্যাথ বলো, একদম সূত্র দিয়ে স্টাডি ম্যাটেরিয়াল সমেত একদম মক টেস্ট দিয়ে নিজেদেরকে কমপ্লিটলি প্রিপেয়ার করতে চাও যে কোনো পুলিশ বা WBPSCর যে কোনো এক্সামের জন্য, সেক্ষেত্রে তোমরা জয়েন করতে পারো আমাদের বেঙ্গল কম্বাইন্ড কোর্স, যেটা মাত্র 689 টাকায় এই যা ফেসিলিটি বললাম অর্থাৎ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়াল টোটালটা তোমরা পাবে 689 টাকায় পুরো 1 বছরের জন্য। তার জন্য তোমরা আমাদের প্রতিষ্ঠা অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, অর প্রসিডিওর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা কল করে নিতে পারো 9088890080 এই নাম্বারে। ওকে, তাহলে চলে যাই পরবর্তীকালীন গণপরিষদের কতগুলি গুরুত্বপূর্ণ অধিবেশন এবং গৃহীত প্রস্তাবসমূহ। প্রথম যে অধিবেশনটা করা হচ্ছে গণপরিষদে কবে হচ্ছে? 9 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর 1946। কি হয়? অস্থায়ী সভাপতি নিযুক্ত হয়, অস্থায়ী সভাপতি পরিচালনার কাজ শুরু করলো, তারপরে ভোট দেওয়ার মাধ্যমে একজন স্থায়ী সভাপতি নিযুক্ত হবে, যেই স্থায়ী সভাপতি নিযুক্ত হয়ে গেল অস্থায়ী সভাপতিকে সরিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? সচ্চিদানন্দ সিনহা, এবং স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, নেক্সট গণপরিষদের কার্য পরিচালনা সংক্রান্ত একটা কমিটি প্রতিবেদন পেশ করেন KM মুন্সি। এই প্রতিবেদনে গণপরিষদের স্থায়ী সভাপতিকে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বলে অভিহিত করা হয়। এটাও হয় আমাদের প্রথম অধিবেশনে। নেক্সট চলে আসি এই গণপরিষদের দ্বিতীয় অধিবেশন, যেটা 20 থেকে 25শে জানুয়ারি হয়েছিল। ফার্স্ট হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন প্রস্তাব গৃহীত হয় এবং ভারত বিভাজনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয়। অর্থাৎ 20 থেকে 25শে জানুয়ারি যে ভারত বিভাগ যে হবেই, এটা থেকে যে আমরা বেরাতে পারবো না, ভারতকে যে ভাগ করা থেকে আটকাতে পারবো না, সেটা আমরা এখানে মেনে নিই। নেক্সট তৃতীয় অধিবেশন হয়, দেখো আমাদের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত যে প্রস্তাব সেটাকে আমরা বলছি কি অবজেক্টিভ রেজলিউশন। এরপরে হচ্ছে এরকম আমরা দেখতে চাই, এবার এর বেসিসে আমাদের সংবিধান তৈরি করার কাজ শুরু হবে। তো 22শে এপ্রিল থেকে 2রা মে 1947 হয় ইউনিয়নের ক্ষমতা সংক্রান্ত কমিটিতে মৌলিক অধিকার বলে একটা জিনিসের কথা আলোচনা করা হয়। অর্থাৎ ভারতের জনগণকে আমরা মৌলিক কিছু অধিকার বা ফান্ডামেন্টাল কিছু রাইটস দেবো, সেটা হলেই 22শে এপ্রিল থেকে 2রা মে যে তৃতীয় অধিবেশন হয়েছিল। চতুর্থ যে অধিবেশন হয়েছিল 14 থেকে 31শে জুলাই 1947, স্বাধীন ভারতের জাতীয় পতাকা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। ঠিক আছে, বোঝা গেল এই অবধি? এবার হচ্ছে গণপরিষদের বিভিন্ন রকম কি কমিটি ছিল, বিভিন্ন রকম কাজবাজ হবে গণপরিষদের, এবং এটাই একটা অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের মতন কাজ করছে। গভর্নমেন্ট এটা একটা, ঠিক আছে। তো এই যে গভর্নমেন্টের মতন কাজ করছে তার জন্য কি হচ্ছে, কাজগুলো বিভিন্ন কমিটিতে ভাগ করে নেওয়া হয়েছে। গণপরিষদের টোটাল 22খানার মতন কমিটি ছিল। এই কমিটিগুলোর মধ্যে 4টে ছিল হচ্ছে মেজর কমিটি, মানে মেজর ইম্পর্টেন্ট কাজগুলো করবে, আর বাকিগুলো ছিল হচ্ছে গৌণ কমিটি। ঠিক আছে, এগুলোও ইম্পর্টেন্ট ছিল কিন্তু ওই মেজর কমিটিগুলোর মতো অতটা নয়। নেক্সট গণপরিষদের কমিটিগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। খসড়া কমিটি কি জিনিস? যারা মেইন বলে না, আমরা একটা রাফ কাজ করলাম, একটা প্রজেক্ট করছি, প্রজেক্টের কি করলাম আমরা, একটা রাফ কাজ রেডি করলাম। ঠিক আছে, এবার সবাই মিলে আলাপ আলোচনা করে, যত প্রজেক্ট মেম্বার আছে সবাই মিলে আলাপ আলোচনা করে একটা ফাইনাল ডকুমেন্ট রেডি করবো। হতেই পারে আর্টিকেল 1-এর মধ্যে যেটা লেখা আছে সেটাতে একটু ডিবেট ডিসকাশন হলো, হয়ে একটু চেঞ্জ করা হলো। আর্টিকেল 2-তে যেটা লেখা আছে সেখানেও একটু ডিবেট ডিসকাশন হলো, একটু চেঞ্জ করা হলো, বা কোনো কিছু অ্যাজ ইট ইজ গ্রহণ করে নেওয়া হলো, বা কোনো কিছু অ্যাজ ইট ইজ বর্জন করে দেওয়া হলো। এই কাজটা করবে পরবর্তীকালে, কিন্তু তার আগে একটা খসড়া তৈরি করতে হবে যে এক্স্যাক্টলি আমরা কিরকম চাই। ঠিক আছে, তো বিভিন্ন কমিটির রিপোর্টের ভিত্তিতে ভারতের জন্য একটি খসড়া সংবিধান তৈরির উদ্দেশ্যে 1947 সালের 29শে আগস্ট অর্থাৎ স্বাধীনতার ঠিক পরবর্তীকালে গণপরিষদ একটা খসড়া কমিটি তৈরি করে এবং এই কমিটির সভাপতি নিযুক্ত হন ডক্টর B.R. আম্বেদকর। ডক্টর B.R. আম্বেদকর। টোটাল 7 জন সদস্য এই খসড়া কমিটিতে ছিল। অন্যান্য যারা ছিলেন সে হচ্ছে M. গোপালাস্বামী আইয়াঙ্গার, KM মুন্সি, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, D.P. খৈতান। 1948 সালে তার মৃত্যু হয়, এই D.P. খৈতানের মৃত্যু হয় এবং তারপরে কৃষ্ণমাচারী তার জায়গায় আসে। ঠিক আছে, নেক্সট B.L. মিত্র। গণপরিষদে তার সদস্যপদ বাতিল হওয়ায় N. মাধব রাও খসড়া কমিটির সদস্য হন। এই হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট কমিটি হচ্ছে এই খসড়া কমিটি গণপরিষদের। ঠিক আছে,
বাকি অনেকগুলো সহ কমিটি ছিল, যেমন মৌলিক অধিকার সংক্রান্ত সহ কমিটি, যেমন জে বি কৃপলানি ছিল তার হেড। সংখ্যালঘু অধিকার সংক্রান্ত সহ কমিটি হরেন্দ্র কুমার মুখার্জি। উত্তর পূর্ব সীমান্তের আদিবাসী অঞ্চল সংক্রান্ত সহ কমিটি গোপীনাথ বরদলৈ। উত্তর পশ্চিম অঞ্চল সংক্রান্ত সহ কমিটি এটা কার্যকর করা হয়নি, এবং অন্যান্য যেসব অঞ্চল বাদ গেছিল তার জন্য এভি থাক্কার। এগুলো থেকে অপেক্ষাকৃত কোশ্চেন কম আসে, খসড়া কমিটি থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব কোশ্চেন আসে। ঠিক আছে, মুখ্য কমিটিগুলো যেগুলো ছিল মোটামুটি সেগুলো আমরা দেখে নিই। দেখো, কেন্দ্রীয় ক্ষমতায়ন কমিটি, যার সভাপতি ছিলেন জওহরলাল নেহরু। কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি, যার হেড ছিলেন জওহরলাল নেহরু। প্রাদেশিক সংবিধান সংক্রান্ত কমিটি, প্রদেশ বিভিন্ন যে রাজ্যগুলো আছে সেখানে কীরকম সংবিধান তৈরি হবে সেগুলোর জন্য তৈরি কমিটির হেড ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। খসড়া কমিটি ছিলেন হচ্ছে ডাক্তার বি আর আম্বেদকর। উপদেষ্টা কমিটির হেড ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কার্য বিবরণী সংক্রান্ত বা রুলস অফ প্রসিডিওর, এটা রুলস অফ প্রসিডিওর সংক্রান্ত কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রাজ্য এবং বিভিন্ন রাজ্যের মধ্যস্থতা, অর্থাৎ ধরো বাংলার সাথে বিহারের কোনো একটা ঝামেলা, তো বিভিন্ন রাজ্যের মধ্যস্থতা করার জন্য একটা কমিটি তৈরি করা হয়, যেটার হেড ছিলেন জওহরলাল নেহরু। কার্যনির্বাহক বা স্টিয়ারিং কমিটি, যে কাজ পরিচালনা করবে, তার হেড ছিলেন ডাক্তার রাজেন্দ্র প্রসাদ। এগুলো ছিল হচ্ছে সব মুখ্য কমিটি। বেশ কিছু গৌণ কমিটিও ছিল, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন ফাইন্যান্স অ্যান্ড স্টাফ কমিটি, যেটা ছিলেন সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্রেডেন্সিয়াল কমিটি, যার ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। হাউস কমিটির হেড ছিলেন ডি পত্তাবি সীতারামাইয়া। অর্ডার অফ বিজনেস কমিটির হেড ছিলেন কে এম মুন্সি। জাতীয় পতাকা সংক্রান্ত অ্যাডহক কমিটি, এরকম প্রচুর কমিটি ছিল। ঠিক আছে, সবকটা কমিটি অর্থাৎ গৌণ কমিটিগুলো মেনলি মনে রাখার বিশেষ কোনো প্রয়োজন নেই, যদি না প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসে থাকে। আদারওয়াইজ গৌণ কমিটিগুলো মনে রাখার বা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস এখানে শেষ। এরপর আমরা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করব, যেই ক্লাসটা আমরা করলাম তার উপরে। তো তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো বিভিন্ন পরীক্ষার জন্য, সেটা মিসেলিনিয়াসের হতে পারে, ক্লার্কশিপের হতে পারে, বা কমপ্লিট যদি তোমরা WBPSCর মক টেস্ট দিতে চাও, সেক্ষেত্রে তোমরা এই 9088890010 এই নাম্বারে কল করে কিন্তু মক টেস্টগুলো পারচেস করতে পারো। খুবই সামান্য টাকায় তোমাদের জন্য রাখা হয়েছে, যাতে তোমরা প্রপার প্রিপারেশন করতে পারো। এখানে তোমরা র্যাঙ্ক চেক করতে পারবে, এবং যেই কোয়েশ্চেনগুলো করলে সেগুলোর অ্যান্সার কি হচ্ছে, কারেক্ট অ্যান্সার, সঠিক অ্যান্সার, সেগুলো কিন্তু দেখতে পাবে। এবার আমরা যে এমসিকিউগুলো প্র্যাকটিস করব, সেই এমসিকিউগুলোর অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে করবে, এবং ভিডিওটা দেখার সাথে সাথে করবে, যাতে পরে গিয়ে তোমরা চেক করতে পারো যে ঠিক অ্যান্সার করছো না ভুল অ্যান্সার করছো। ওকে, তো স্টার্ট করি। এবং 5টা মতন এমসিকিউ আমি রেখেছি, তোমরা সবাই বলবে যে 5-এর মধ্যে তোমরা কত পাচ্ছ। ওকে, নেক্সট, নেহেরু রিপোর্ট প্রকাশ করেন কে? গান্ধীজি, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু নাকি আম্বেদকর? নেহেরু রিপোর্ট প্রকাশ করেন কে? অলরেডি আমরা ক্লাসে করেছি। নেহেরু রিপোর্ট প্রকাশ করেছিলেন কে? এ গান্ধীজি, বি মতিলাল নেহেরু, সি জওহরলাল নেহেরু নাকি ডি আম্বেদকর? নেহেরু রিপোর্ট দুজনের মধ্যে কনফিউশন হচ্ছে। এর মধ্যে প্রকাশ করেছিলেন মতিলাল নেহেরু, যিনি ছিলেন জওহরলাল নেহেরুর বাবা। ওকে, নেক্সট, কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? কোন আইনের দ্বারা ব্রিটিশ ভারতে প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773, পিটের ভারত শাসন আইন 1784, চার্টার অ্যাক্ট 1813 নাকি ভারত শাসন আইন 1858? এর মধ্যে থেকে কোনটার মাধ্যমে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল? আমরা সবাই জানি, আমরা ক্লাসে করেছি। যারা ক্লাসটা করোনি ঠিকমতো তারা অবশ্যই ভিডিও দেখো, আগের ভিডিওতে এই ক্লাসটা টোটালি করানো হয়েছে তোমাদের। ওকে, এটার অ্যান্সার হয়ে যাবে এ, রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। রেগুলেটিং অ্যাক্ট অফ 1773 মাধ্যমে ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল? কোন আইন বলে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল? ভারতীয় পরিষদ আইন 1892, মর্লে মিন্টো শাসন সংস্কার 1909, ভারত শাসন আইন 1919 নাকি ভারত শাসন আইন 1935? কোন আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়? আমাদের কিন্তু এখনও কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্টই রয়েছে, লোকসভা এবং রাজ্যসভা। তো এখন যে করা হয়েছিল সেটা করা হয়েছিল কিসের মাধ্যমে? ভারত শাসন আইন 1919-এর মাধ্যমে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল। নেক্সট, কোন আইন অনুযায়ী ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা বা ডাইয়ার্কি সিস্টেম প্রবর্তন করা হয়েছিল? দ্বৈত শাসন ব্যবস্থা ভারতে কোন আইনের মাধ্যমে প্রবর্তন করা হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট, পিটের ভারত শাসন আইন, চার্টার অ্যাক্ট নাকি মন্টেগু চেমসফোর্ড আইন? এই যে দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ দুটো আলাদা আলাদা কমিটি বা কমিশন বা স্ট্রাকচার, তিন আলাদা আলাদা জিনিস দেখবে, এটা প্রথমবার আনা হয়েছিল দেখো মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কারের মাধ্যমে। ওকে, নেক্সট, সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি, ভালো করে কোশ্চেনটা বোঝো,
সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? এ ডক্টর সচ্চিদানন্দ সিনহা, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি শ্যামাপ্রসাদ মুখার্জি, নাকি ডি উপরোক্ত কেউই নয়। একটু আগেই আমরা দেখেছি যে সচ্চিদানন্দ সিনহা ছিলেন প্রথম অস্থায়ী সভাপতি। প্রথম সভাপতি যদি বলা হয় তাহলে কিন্তু হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা, কিন্তু প্রথম স্থায়ী সভাপতি যদি বলা হয় তাহলে অ্যান্সার হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। কারোর যদি কোনো ডাউট হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।